শুভেচ্ছা, শুভ দুপুর প্রিয় দর্শক। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন আজকের পর্বে। দর্শক, আজকের দিনটি আসলে দারুণ একটি দিন, খুবই বিশেষ একটি দিন। 1964 সালের 25শে ডিসেম্বর ডিআইটি ভবন থেকে শুরু হয় বাংলাদেশ টেলিভিশনের যাত্রা। বিটিভি বিটিভি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, বিটিভির সাথে আসলে মিশে আছে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি এবং শুদ্ধ সংস্কৃতি চর্চার একটি আঁতুড়ঘর আমরা বিটিভিকে বলতে পারি। সেই বহুব্রীহি থেকে কোথাও কেউ নেই, এই সব দারুণ কাজ এবং দারুণ সব প্রযোজনা, দারুণ সব অনুষ্ঠান, খবর, এই সব কিছু আসলে আমাদের শৈশবকে মনে করিয়ে দেয় এবং একই সাথে এক একটি অনুষ্ঠান আসলে এক একটি পাড়াকে একসময় এক সুতোয় বেঁধে দিত। সেই বিটিভির আজকে জন্মদিন, আমরা চ্যানেল আই পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে চাই এবং একই সাথে অভিনন্দন জানাতে চাই বিটিভির সাথে সম্পৃক্ত সকলকে এবং আসলে আমাদের সকলকেই, কারণ বিটিভির সাথে আসলে আমাদের সকলেরই এক ধরনের সম্পৃক্ততা রয়েছে, এক ধরনের আবেগ রয়েছে। এবং আজকে বিটিভির জন্মদিনে তারকা কথনের সেটে আমাদের সঙ্গে যিনি উপস্থিত হয়েছেন, তিনি আসলে আমাদেরকে একভাবে বলতে গেলে তিনি আমাদেরকে দারুণ সব অনুষ্ঠান উপহার দিয়েছেন এবং বিটিভির সাথে তার সম্পৃক্ততা একজন অনুষ্ঠান নির্মাতা থেকে শুরু করে মহাপরিচালক পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদে তিনি কাজ করেছেন। তিনি আমাদের সকলের ভীষণ শ্রদ্ধেয় মানুষ। আমাদের সঙ্গে আজ রয়েছেন ক্ষম হারুন। আপনাকে স্বাগত এবং আপনাকে অভিনন্দন, কারণ আজ বিটিভির জন্মদিন। হ্যাঁ, প্রতি বছর বিটিভির যখন জন্মদিন বা এই 25শে ডিসেম্বর যখন একটা বড় আয়োজন হয় চ্যানেল আই প্রাঙ্গণে, আমি প্রতি বছরই আসার চেষ্টা করি। আমার খুব ভালো লাগে, কারণ এই উপমহাদেশের প্রথম টেলিভিশন তো এখানে এই ঢাকাতে যার সূত্রপাত, এবং সেখান থেকে আজকে কত টেলিভিশন, না? একদম। এই টেলিভিশনের যে যাত্রা, প্রথম কয়েক দশক এই যাত্রাটা ছিল খুব গতিময় এবং অনুষ্ঠানের ভিতর সৃজনশীলতা, বাংলাদেশের এই অঞ্চলের সমস্ত মেধাবী লোকজন, সৃজনশীল লোকজন, কবি, সাহিত্যিক, অধ্যাপক, তাদের পদচারণায় মুখরিত ছিল বাংলাদেশ টেলিভিশন। নানা ঝড়, নানা ধরনের ঝঞ্ঝা, নানা ধরনের সমস্যা এখানে এসছে, এবং পরবর্তীকালে যখন প্রাইভেট টেলিভিশন চালু হলো, এখন তো অনেকগুলি টেলিভিশন, এখন নতুন সংখ্যা যে এইসব টেলিভিশন টিকবে কিনা বা বাংলাদেশ টেলিভিশনের ভবিষ্যৎ কি, তা সেদিক থেকে যদি আমাকে প্রশ্ন করেন যে টেলিভিশনের ভবিষ্যৎ কি, তাহলে আমি বলবো যে এই একটি মাধ্যম যেটি সবসময় টিকে থাকবে। কেন টিকে থাকবে? তার কারণ একটা চ্যানেল তার প্রোগ্রাম বা তার অনুষ্ঠান দর্শকদের হয়তো ভালো লাগছে, হয়তো ভালো লাগছে না, সেটার দায় দায়িত্ব কিন্তু ওই চ্যানেলের, ওই টেলিভিশন চ্যানেলের। কিন্তু এই যে মাধ্যমটা, টেলিভিশন মাধ্যম, এই মাধ্যমের যখন সূচনা, সেই সূচনা থেকে আজ পর্যন্ত প্রতি বছর কিন্তু এই মাধ্যমের নানা ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসছে এই মাধ্যমে, এবং একসময় যেটা ছিল অ্যানালগ, এখন সেটা ডিজিটাল, একসময় যেটা ছিল সাধারণ, এখন সেটা হাই ডেফিনিশন, তারপরে শুরু করে অনেক অ্যাডভান্সমেন্ট রেজলিউশনের দিক থেকে 4K রেজলিউশন, এমনকি এখন নাকি 8K পর্যন্ত টেলিভিশন চালু হয়ে গেছে। বিশাল বিশাল, আগে টেলিভিশনের সাইজ ছিল ছোট, এখন অনেক বড়। এখন টেলিভিশনে আমরা চলচ্চিত্র দেখতে যেমন পছন্দ করি, সেই রকম যখন কোনো বিশেষ করে ক্রিকেট, ফুটবল, যেগুলি আমরা খুব পছন্দ করি দেখতে, সেগুলি কিন্তু দেখার জন্যে টেলিভিশন ছাড়া কোনো নেই আর, মানে হয় স্টেডিয়ামে যেতে হবে, নাহলে টেলিভিশনে দেখতে হবে। এবং টেলিভিশনে দেখাটা, এটা কিন্তু সারা পৃথিবীতে এই খেলাধুলাকে কিন্তু জনপ্রিয় করেছে। একদম একদম। শুধু এই খেলাধুলা, স্পোর্টস বা ক্রিকেট বা ফুটবলকে জনপ্রিয় করেনি। আমরা যদি চিন্তা করি যে আজকে সঙ্গীত মাধ্যমটা কোথায়, একসময় আমাদের দেশে অনেক নাম করা সঙ্গীত শিল্পী ছিলেন, বা সারা পৃথিবীতে অনেক সঙ্গীত শিল্পী ছিলেন,
তারা কিন্তু অত্যন্ত মধ্যবিত্ত সাধারণ জীবনযাপন করে গেছেন। কিন্তু এখন একজন ভালো সঙ্গীত শিল্পী, তার কিন্তু অর্থের পেছনে ছুটতে হয় না, অর্থই তার কাছে চলে আসে। একজন ভালো নির্মাতা, মাঝখানে আমাদের এখানে টেলিভিশন নাটক নিয়ে কত কিছু হলো, যে টেলিভিশন নাটক টিকবে কি টিকবে না, এর বিজ্ঞাপন অর্থমূল্য অনেক কমে গেছে। একটা ভালো নাটক করতে যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ টাকা পাওয়া যাচ্ছে না। কিন্তু এখন কি, এখন কিন্তু এই ভালো ভালো নাটকের পিছনে প্রচুর ইনভেস্টমেন্ট আসছে। কারণ কি, কারণ এই টেলিভিশন মাধ্যমে শুধুমাত্র টেলিভিশন চ্যানেলগুলির উপর নির্ভরশীল না, এখন চলে এসছে নানা ধরনের প্ল্যাটফর্ম, যেমন ওটিটি তার ভিতরে একটি। এই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু ভালো ভালো নাটক আসছে, ইউটিউবে ভালো ভালো নাটক তারপর আসছে। আসলে টেলিভিশনের চার্মটা আসলে অন্যরকম, মানে হ্যাঁ। ওটিটি বলি সেটা তো একেবারে পার্সোনালাইজড একটা জায়গা, হ্যাঁ। একজন একেবারে ব্যক্তিগত ভাবে একটা যে কোনো কন্টেন্ট দেখছে। কিন্তু এই যে ড্রয়িং রুমে বসে পুরো পরিবারকে সাথে নিয়ে টেলিভিশনে কোনো একটা কাজ দেখা, এটার কিন্তু একটা অন্য রকমের আনন্দ রয়েছে, পরিতৃপ্তি রয়েছে। এবং এই জায়গাটায় এই যে ৬২ বছরে বিটিভি এবং বিটিভির সাথে আমাদের দেশের একটা সংস্কৃতির যে একটা পথযাত্রা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে কাজ করেছে। এবং সেক্ষেত্রে বিটিভির সাথে আপনার সম্পৃক্ততার কথাও যদি চিন্তা করি, এটাও কিন্তু আমাদের জন্য খুবই আনন্দের একটি বিষয়। তো সেক্ষেত্রে একটু জানতে চাইবো আপনার কাছে যে যদি বলি এক কথায় আসলে বিটিভি আপনার কাছে কি, আপনি বলেন তাহলে কি বলবেন? বিটিভি আমার কাছে আমার আরেকটা ঘর, মানে আমার বাড়ি যেমন আমার পছন্দের, বিটিভি প্রতিষ্ঠান হিসেবে বা বিটিভি ভবন যেটা, সেটাও আমার কাছে তেমন পছন্দের। একদম। বিটিভিতে যখন নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়, রাজনৈতিক কারণে হোক বা নানা ধরনের সমস্যায় পড়ে যখন বিটিভি বিভিন্ন ধরনের হয়, মানে সমস্যা তৈরি হয়, আমার কাছে অবশ্যই খারাপ লাগে। আবার বিটিভির কোনো একটা অনুষ্ঠান যখন ভালো হয় তখন সেটা অবশ্যই ভালো লাগে। এখন বিটিভির সাথে আমার সম্পর্ক দীর্ঘদিন সরাসরি নেই। বিটিভির পরে আমি প্রাইভেট টেলিভিশনে কাজ করেছি, এখনও আমি টেলিভিশন এবং চলচ্চিত্র মাধ্যমে শিক্ষকতা করি, অধ্যাপনা করি। তা সুতরাং আমার আমার মাধ্যমটা কিন্তু ঠিক আছে। আমি এখন সরাসরি অনুষ্ঠান নির্মাণ করছি না ঠিক, কিন্তু আমার অনেক ছাত্রছাত্রী তৈরি করছি যারা অনুষ্ঠান তৈরি করবে, মেধাবী ছেলেপেলে বের হচ্ছে। এবং আমি আরেকটা জিনিস বলি, যে আগে এদের কাজের মাধ্যম, মানে যারা চলচ্চিত্র এবং টেলিভিশন মাধ্যমে পড়াশোনা করছে, তারা কিন্তু পড়াশোনা করে কি করবে, কোথায় কাজ করবে, হয় টেলিভিশন চ্যানেল আছে, নাইলে কোনো প্রোডাকশন হাউস। এখন দেখা যাচ্ছে যে তারা যদি ভালো কাজ জানে, মানে ভালো ক্যামেরা চালাতে পারে, সিনেমাটোগ্রাফি যেটাকে বলি আমরা, বা ভালো এডিটিং জানে, বা ভালো গ্রাফিক্স অ্যানিমেশন জানে, সে কিন্তু ঘরে বসে লক্ষ লক্ষ টাকা অর্জন করতে পারে, আর্ন করতে পারে। আগে আমাদের কাছে ছাত্ররা আসতো যে আমি এই কোর্সটা করে চাকরি পাবো কিনা, কোথাও কোনো ঢুকতে পারবো কিনা। এখন তারা চুজ করতে পারে যে আমি এখন কোথায় তারা কাজ চুজ করব। করা, মানে এখন অনেকে আসে তাদেরকে জব অফার নিয়ে, কিন্তু অধিকাংশ তারা জবে যেতে চায় না, কারণ ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকছে তারা। অনেক ছুটছে, কারণ কাজ করার স্কোপ আছে তো, নানা ধরনের প্ল্যাটফর্ম আছে সেগুলির জন্য কাজ করা। শুধু দেশে না, বিদেশ থেকে প্রচুর আসে, অর্ডার আসে, যেগুলি তারা এই ঢাকাতে বসেই সেই সমস্ত কাজ করে দিতে পারছে। আমরা বিটিভি নিয়ে কথা বলছিলাম, তো সেক্ষেত্রে বিটিভিতে আপনি বেশ কিছু অনুষ্ঠানও নির্মাণ করেছেন, এবং যে অনুষ্ঠানগুলো আসলে অনেক বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে। এবং এই যে বিটিভির সাথে আপনার এই পথযাত্রা, সেক্ষেত্রে আপনার নির্মাণ করা কোন অনুষ্ঠানটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আজকে কোনটি বলবেন? বাংলাদেশ টেলিভিশনে আমি যখনই যে অনুষ্ঠান করেছি অনেক মন দিয়ে করেছি। আমি অনেক নাটক করেছি, কারণ আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং পরবর্তীকালে থিয়েটার নিয়ে আমি পড়াশোনা করেছি, এবং ছাত্র জীবন থেকেই নাটক নিয়ে আমার পথ চলা ছিল। তা সুতরাং বাংলাদেশ টেলিভিশনে আমি প্রচুর নাটক করার সুযোগ পেয়েছি।
এবং সেখানে নাটক নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছি। এই মুহূর্তে যদি আমাকে কয়েকটা নাটকের নাম বলতে বলেন, তাহলে আমি দু তিনটি ধারাবাহিক নাটকের নাম বলতে পারি, যেমন শুকতারা, ফিরিয়ে দাও অরণ্য, তারপরে শঙ্কিত পদযাত্রা, হ্যাঁ, এই ধরনের বেশ কিছু ধারাবাহিক নাটক আছে। তারপরে চেনামুখ। আর সাধারণ যেমন আমাদের ওখানে যেটাকে বলে একক নাটক বা যে সাপ্তাহিক নাটক, যেটা এই সাপ্তাহিক নাটক প্রচুর আছে। যেমন আমার দুইটা নাটকের কথা এখনো বহু মানুষ মনে করে। একটি হচ্ছে মহাপ্রস্থান, একটি হচ্ছে নীলপানিয়া। এছাড়া বিদেশি অনেক নাটক আমি নির্মাণ করেছি টেলিভিশনে, এবং এই নির্মাণের ভিতর থেকে আমি সবসময় নতুন প্রতিভা খোঁজার চেষ্টা করেছি। হ্যাঁ, এই যে এতগুলি অনুষ্ঠান নির্মাণ করেছেন, নাটক নির্মাণ করেছেন, এবং তার পরবর্তীতে আমরা একটু আগে আপনি বলছিলেন যে ওই সময় আসলে সীমাবদ্ধতা ছিল, এবং সেই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কিন্তু সৃজনশীলতার একটুও কম ছিল না। একেবারেই দারুণভাবে ফুটিয়ে তুলতো সব কিছু সেই সময়। সৃজনশীল মানুষগুলো আসলে মনে হয় একেবারে এক জায়গায় এসে ভিড়েছিল বিটিভিতে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এখন আসলে এই যুগে এসে যদি আমরা বলি, তাহলে পারে বিটিভি সেই সময়ে নানান ধরনের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সৃজনশীলতা যে বেড়ে যেত, এটা কি আসলে কাজটাকে আরো ভালো করার যে একটা স্পৃহা সেটা থেকে নাকি? অবশ্যই। কারণ তখন তো আমরা যে বাংলাদেশ টেলিভিশনে কাজ করতাম, আমাদের কাছে আমি কত বেতন পাচ্ছি বা কিভাবে চলবো সেটা আমাদের কাছে যে মুখ্য ছিল না। আমরা ছিল যে আমি যে কাজটা করছি এটা দর্শকদের কতটুকু ভালো লাগছে এবং কতটুকু ভালোভাবে কোনো ধরনের ত্রুটি ছাড়া এই অনুষ্ঠান নির্মাণ করতে পারছি। যার জন্য আমরা, যেমন আমার প্রত্যেকটা নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান যেগুলি আমি তৈরি করেছি, আমি রেকর্ডিংয়ের সময় বা বাইরে যখন আমাদের আউটডোর হতো সেগুলির সময় প্রত্যেকটা সময় আমি সব কিছু নিজে তদারক করতাম এবং আমার স্ক্রিপ্ট নিজে তৈরি করে, বাইরের স্ক্রিপ্ট, তারপরেও আমার ফাইনাল যে স্ক্রিন প্লেটা সেটা আমি নিজে করতাম এবং এডিটিংয়ের সময় আমি নিজে থাকতাম। এবং বিটিভিতে একটা ভালো সুযোগ ছিল যে প্রত্যেকটা নাটকের জন্য আমরা আলাদা আলাদাভাবে মিউজিক তৈরি করতাম। কারণ বিটিভির সেই আলাদা স্টুডিও ছিল, অডিও করার সিস্টেম ছিল, আমাদের নিজস্ব একটা, এবং সেই মিউজিকগুলির সাথে কিন্তু দর্শকদের একটা অন্যরকম নস্টালজিয়া ব্যাপার ছিল। মানে বাংলাদেশ টেলিভিশনের নাটকের বেশ কিছু গান আছে নাটক থেকে নির্মিত, যে গানগুলি কিন্তু এখনো যথেষ্ট একদম জনপ্রিয়। হ্যাঁ, এবং সেগুলি অসাধারণ গান। আর আমার আরেকটা অনুষ্ঠানের কথা মনে পড়ে, সেটা হচ্ছে প্রচ্ছদ। তো শিল্প সাহিত্য ভিত্তিক অনুষ্ঠান, কিন্তু শিল্প সাহিত্য ভিত্তিক অনুষ্ঠান যে এত জনপ্রিয় হতে পারে, হ্যাঁ, এবং সেই শিল্প সাহিত্য অনুষ্ঠান করতে যে বাংলাদেশের যত চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, কবি, সাহিত্যিক, এদের সাথে আমার কথা বলার, তাদের সাথে একসাথে তাদের চিন্তাধারাকে শেয়ার করার যে সুযোগ আমার হয়েছিল, এটা কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। একদমই তাই। এবং আজকের দিনে এসে যদি আপনাকে জিজ্ঞেস করি, এখন তো সেই সময় থেকে এই যে ৬২ বছর, এই ৬২ বছরে বিটিভি নানান সময় নানান প্রতিকূল পরিস্থিতির সামনে দিয়ে গিয়েছে, এবং একই সাথে বিটিভি আসলে ইভলভ করেছে। এই যে বিবর্তনের একটা জায়গাটা ছিল, এক ধরনের ধারা থেকে নতুনভাবে নতুন যুগের সাথে তাল মিলিয়ে নতুন ধারায় কাজ করা শুরু করেছে, এবং বেশ কিছু পরিবর্তনও আমরা দেখেছি বিভিন্ন সময়। তো সেক্ষেত্রে আজ থেকে ৫ কিংবা ১০ বছর পরে আপনি বিটিভির একজন অংশ হিসেবে কি মনে করবেন, কোন জায়গায় দেখতে চাইবেন বিটিভি? এটা সম্পূর্ণ নির্ভর করে আর বিটিভিকে যারা নিয়ন্ত্রণ করে তাদের উপর। আমি দেখেছি এক সময় যে বাংলাদেশ টেলিভিশন, আমরা যারা অনুষ্ঠান নির্মাতা বা প্রযোজক ছিলাম, আমাদের যে চিন্তা সেটার উপর বা আমরা কি করছি তার উপর কিন্তু আমাদের উপরে যারা ছিলেন তারা কিন্তু নিয়ন্ত্রণ করতেন না। তারা আমাদেরকে দায়িত্ব দিতেন এবং সেই জিনিসটা যাতে ভালো হয় সেটা নিয়ে যদি কোনো সমস্যা হয় সেটার জন্য আমি দায়ী থাকব, আমার কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এই ধরনের একটা ব্যবস্থা ছিল। এবং অনুষ্ঠান শেষে যে আমার নামটা যেত এবং সর্বশেষে বাংলাদেশ টেলিভিশন পরিবেশনা,
এই যে বিষয়টা কিন্তু অনেক বড় একটা ব্যাপার একদম। এবং আমাকে আরো বেশি দায়িত্ববান করতো। এখন যেটা দেখছি আমি যে অনুষ্ঠান শেষে বাংলাদেশ টেলিভিশনের পরিবর্তে নাম যায় বাংলাদেশ টেলিভিশন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। তার মানে কি দায়িত্বটা নিয়ে নিচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং দেখা যাচ্ছে যে এটা বাংলাদেশ সরকারের একটা, এটা কিন্তু এই আমলে আমি দেখছি এটা কিন্তু খুব ভালোভাবে বিটিভি যে এগিয়ে যাবে এই সরকারি নিয়ন্ত্রণে, এটা আমার মনে হয় না, কারণ এটা কখনো সম্ভব হয়নি। কারণ বিটিভি যখনই আমাদের এখানে অনেক মহাপরিচালক এসছেন, অনেক আমরা যখন প্রথম যোগদান করি 1980 সালে, আমি একজন মহাপরিচালকের কথা স্মরণ করি, তিনি হচ্ছেন এম এ সাইদ। অসাধারণ ভদ্রলোক, তিনি একজন সিএসএস কর্মকর্তা ছিলেন এবং আমাদের এখানে যখন কাজ করেন তিনি যে বাইরের একজন মানে এই টেলিভিশনের লোক না, এটা কিন্তু তার সাথে কথা বললে কখনো মনে হতো না। কারণ তিনি যখন মহাপরিচালক হিসেবে যোগদান করেন তখন কিন্তু তিনি টেলিভিশন সম্পর্কে অনেক কিছু জেনে এসেছেন। আচ্ছা। এবং আমাদেরকে সুযোগ করে দিতেন এবং তার আমলেই কিন্তু প্রথম 80 সালে আমরা প্রায় 14-15 জন প্রযোজক একসাথে যোগদান করি টেলিভিশনে। হ্যাঁ, এবং সবাই কিন্তু এই বিভিন্ন কালচারাল ফিল্ডের বা সাংস্কৃতিক অঙ্গনে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাটক করা বা অন্যান্য ক্ষেত্র থেকে এসেছি। তখন এই বিশেষ করে আমাদের যে ফাইন আর্টস ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা ইনস্টিটিউট, এখানকার অনেক ছাত্র, অনেক মেধাবী শিল্পী ছিলেন যারা ডিজাইনের কাজ করতেন। নিউজে যারা কাজ করতেন তারাও প্রচুর মেধাবী এবং বাংলাদেশ টেলিভিশনের যে বার্তা নিউজ, এটা সবসময় সরকার নিয়ন্ত্রণ করত, কিন্তু অতটা না, অনেক কিছুই তারা ছেড়ে দিত। নিয়ন্ত্রণের জায়গাটাই আসলে একটা পরিবর্তন। হ্যাঁ, কিন্তু নিয়ন্ত্রণ ছিল বার্তা বিভাগে নিয়ন্ত্রণ ছিল, কিন্তু অনুষ্ঠান বিভাগে নিয়ন্ত্রণ সাধারণত করা আপনার হতো জায়গা না। থেকে আসলে প্রত্যাশা যে এটা যে স্বায়ত্তশাসন এটার এবং বাংলাদেশ টেলিভিশনের যে প্রযোজনার জায়গাটা, এই জায়গাটা থাকুক। আচ্ছা, এই বিষয়ে আমি আর একটা জিনিস বলি যে আমরা যখন যোগদান করি তখন আমরা কিন্তু ছিলাম বিশেষ তথ্য কর্মকর্তা, ইনফরমেশন ক্যাডারের, কিন্তু আমরা কিন্তু আন্দোলন করে ক্যাডার বহির্ভূত মানে ক্যাডার থেকে বের হয়ে আসে। আচ্ছা। হ্যাঁ, কারণ আমরা চাই যে টেলিভিশন কখনো ক্যাডারভুক্ত কর্মকর্তা দ্বারা পরিচালিত হবে না। সুতরাং আমি আমার ভালোটা না দেখে টেলিভিশনের স্বার্থটাকে টেলিভিশনের চিন্তা স্বার্থে করেছেন। আমরা এবং এটা চেয়েছিলাম যে টেলিভিশনের মতো চলবে, কারণ পৃথিবীর কোথাও টেলিভিশনের যে প্রযোজক এরাকে আর কোথাও নাই, আর কোথাও যে সরকারি ক্যাডারভুক্ত কর্মকর্তারা টেলিভিশনের প্রযোজক হবে, এটা কিন্তু নাই। এখন যেটা হয়েছে সেইটার থেকে যখন আমরা বের হয়ে আসছি এবং এই জন্য আমরা একটা ছোট নিজেদের একটা সরকারের কাছে দাবি জানাই আমরা, এবং সরকার শেষ পর্যন্ত মেনে নেন এবং আমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে অ্যাপ্লিকেশন করে আমরা কিন্তু ক্যাডার থেকে বের হয়ে আসছে। এর ফলে যেটা হয় যে বহুদিন টেলিভিশনে কোনো নিয়োগ হয়নি এবং আমরা যে বের হয়ে আসছি তারপরে যে একটা নতুন রিক্রুটমেন্ট পলিসি, এই পলিসিটা তৈরি করা হয়নি। এই টেলিভিশন তৈরি না করাতে নতুন মেধার সন্নিবেশ ঘটেনি টেলিভিশনে। হ্যাঁ, এবং আপনি বলছিলেন একটু আগে যে পেশাদারিত্বের জায়গাটা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সময় আমরা চেয়েছিলাম এটা পেশাদারিত্ব, কিন্তু আস্তে আস্তে যেটা হয়ে গেছে যে পেশাদারিত্বের থেকে এখানে এখন যারা আছেন তারা চাকরিকে বেশি গুরুত্ব দেন। আচ্ছা। হ্যাঁ, যে আমি কতটুকু জানলাম, একটা অনুষ্ঠান নির্মাণ করতে গেলে কি কি জানা দরকার এবং কতখানি প্রফেশনাল হতে হয়, সেটা কিন্তু এখন মুখ্য না। এখন মুখ্য হচ্ছে যে আমি চাকরি করছি, আমাকে যে নির্দেশ দেওয়া হবে সেটাই আমাকে করতে হবে। সৃজনশীলতার জায়গাটা থেকে একটু পিছিয়ে অনেক পিছিয়ে এসছে। আচ্ছা, তো অনেক পিছিয়ে এসছে। তারপরেও হয়তো চেষ্টা থাকে বিচ্ছিন্নভাবে, যেমন ইদানিং দেখলাম নতুন করে আবার নতুনভাবে হলো, কারণ বাংলাদেশ টেলিভিশনে এই শিল্পী মানে ছোটদের যে প্রতিভা অন্বেষণ যে অনুষ্ঠানটা নতুন করে, এটা কিন্তু দীর্ঘদিন পরে আবার কিন্তু চালু হয়েছে এই
চালু করেছে। এবং সেখানেও আমরা দেখেছি ছোট্ট ছোট্ট শিল্পী তারা দারুণভাবে সঙ্গীত পরিবেশন করছেন এবং একই সাথে প্রত্যেকটি অঙ্গন, কবিতা, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, হ্যাঁ। সব ধরনের সঙ্গীত, মানে আমরা দেখেও ভীষণ রকম বিস্মিত হয়েছে যে এত ছোট ছোট শিল্পী তারা এত সুন্দরভাবে সঙ্গীত পরিবেশন করছেন। এবং এজন্য আসলে ধন্যবাদও জানাতে চাই বিটিভিকে যে তারা নতুনভাবে আবার শুরু করলো নতুন করে, এবং এর মাধ্যমে আসলে পুরো বাংলাদেশ থেকে যে এই সৃজনশীল মেধা অন্বেষণের ব্যাপারটা, এই জিনিসটা আমরা খুঁজে পেলাম। এবং তারা কিন্তু পরবর্তীতে আমরা দেখব আগে যেরকম নতুন কুড়িতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা, তাদের ভিতরে অনেকে বিভিন্ন বড় হ্যাঁ, বড় একদম, শিল্পী একদম। হয়েছেন না, অনেক মেধাবী শিল্পীদের আমরা নাম বলতে পারি, এবং সঙ্গীত শিল্পী, সংস্কৃতি নাট্য অঙ্গনে শিল্পী, তাদেরই কিন্তু প্রভাব আমরা প্রভাব দেখেছি। আছে, এখনো হবে। হ্যাঁ, হ্যাঁ। এখনো যেমন এই চ্যানেল আইতেও কিন্তু এই নতুনদের নিয়ে আসার একটা বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচেষ্টা রয়েছে। তারা করেছে। এছাড়া আরো অনেক অনুষ্ঠান আছে বিটিভির যেগুলি আমরা অনুসরণ করতে পারি, যেমন ফেরদৌসী রহমান প্রোগ্রাম করতেন এসো গান শিখি, এটা কিন্তু খুব ভালো, ছোটদের জন্য একটা অসাধারণ একটা অনুষ্ঠান। এবং আমি আসলে আজকে শুনতে শুনতে নস্টালজিয়া হয়ে যাচ্ছি, কারণ আমার শৈশবের সাথেও কিন্তু এই অনুষ্ঠানগুলি খুবই সম্পৃক্ত। তারপরে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা, হ্যাঁ, হ্যাঁ। জাতীয় বিতর্ক যেটা, সেটা কিন্তু টেলিভিশনের, এটা কিন্তু সো কল্ড যে বিনোদনমূলক অনুষ্ঠান না একদম। এবং হ্যাঁ, কিন্তু এটা এত তথ্যমূলক এবং এত মানে মানুষকে ইনভলভ করে রাখতো। বাংলাদেশ টেলিভিশন কিন্তু 3টা নীতিতে চলতো, একটা হচ্ছে শিক্ষা, একটা হচ্ছে তথ্য, আর একটা হচ্ছে বিনোদন। তা শিক্ষা, তথ্য এবং বিনোদন এই 3টা জিনিস কিন্তু সমানভাবে ভাগ করা থাকতো, এবং সেইভাবেই অনুষ্ঠানটা হতো। এবং একটা জিনিস ছিল, মোস্তফা মনোয়ার উনি বলতেন যে বিনোদন মানে শুধু বিনোদন না, এই তথ্যমূলক যে অনুষ্ঠানগুলো তার ভিতরেও বিনোদন থাকতে একটা হবে। সমন্বয়। হ্যাঁ, হ্যাঁ। এবং এই যে ভালো ভালো নিউজ প্রেজেন্টার যে ছিল বিটিভি এক সময়, যাকে যাদের অনেকেই হ্যাঁ, এবং আমরা অনুকরণ করতো। শুনেছি যে তুমি যদি শুদ্ধ উচ্চারণ নিজের মধ্যে আত্মস্থ করতে চাও, বিটিভির খবর শোনো, তাহলে উচ্চারণের জায়গাটা অনেকটা হ্যাঁ, পরিষ্কার বিটিভির হয়েছে। খবর শোনো, শুধু তাই না, তাদের যে পোশাক পরার যে স্টাইল, আধুনিকতা, মানে উগ্রতা না, মার্জিতভাবে। কোনো উগ্রতা না, যে একটা শাড়ির যে রং নির্বাচন এবং বসার যে একটা বসে কথা বলা, সেটার যে একটা আলাদা সৌন্দর্য আছে, এটা কিন্তু বিটিভি তার উপস্থাপনায়, তার যে নিউজ প্রেজেন্টার যারা ছিলেন তারা কিন্তু সেই সময় দেখিয়ে গেছেন। একদম। হ্যাঁ। এবং এখনো তারা আসলে আমাদের জন্য ভীষণ রকম অনুসরণীয় হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকেই। এবং আসলে বিটিভি নিয়ে কথা বলতে গেলে আমরা প্রত্যেকেই অনেক বেশি নস্টালজিয়া হয়ে পড়ি, কারণ আমাদের সকলের সাথেই আসলে বিটিভির একটা অন্যরকম সম্পৃক্ততা, এবং আমাদের সঙ্গে, আমাদের শৈশবকালের সঙ্গে, এবং এখন যারা নতুন কুড়িতে আবার নতুনভাবে সিলেক্টেড হচ্ছে এবং সেখানে পারফর্ম করছে, তাদের জন্য আসলে বিটিভি অন্যরকম একটি জায়গা। এবং আমরা তো দেখেই থাকি আসলে একটি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশন, সেটি আসলে বাংলাদেশের সংস্কৃতিকে কিভাবে ধারণ করছে, এবং সে অনুযায়ী তারা আসলে অনুষ্ঠান নির্মাণ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। আজকে বিটিভির জন্মদিনে আসলে আপনার সঙ্গে বিটিভি নিয়ে অনেক কথা বললাম, আমরা আমাদের প্রত্যাশার কথাও জানার চেষ্টা করলাম, এবং বিটিভিকে নিয়ে আসলে আমাদের, যেহেতু আমাদের রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন, সেটির প্রতি আসলে আমাদের প্রত্যাশার জায়গাটাও বেশি থাকে। এটা প্রত্যাশা অনেক, এবং বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি যা করতে পারে, একটা প্রাইভেট টেলিভিশনের পক্ষে সেটা করা অনেক ক্ষেত্রেই সম্ভব না, কিন্তু সেটা তো করতে হবে, কারণ এর পরিধি তো অনেক বড়। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এর বিভিন্ন সংস্থাপন, বিভিন্ন কার্যালয় আছে, প্রচুর মানুষ এখানে ইনভলভ হতে পারে, এবং টেলিভিশনকে টেলিভিশনের মতো যদি চলতে দেওয়া যায়, তাহলে বিটিভি আবার তার হারানো গৌরব ফিরে পাবে, আমার বিশ্বাস। আমরাও তেমনটাই প্রত্যাশা করি, এবং আপনাকে ধন্যবাদ জানাই আজকে আমাদের আয়োজনে আসবার জন্য। আজকে সকাল থেকেই চ্যানেলের পর্দা জুড়ে বিটিভির উদযাপন চলছে, এবং আমাদের দর্শকরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সেই সকল উদযাপনে। আশা করছি বিটিভির প্রতি তারাও, ক্যামেরার ওপারে যারা রয়েছেন, পর্দার ওপারে যারা রয়েছেন, তারা প্রত্যেকেই শুভেচ্ছা জানাচ্ছেন, শুভকামনা জানাচ্ছেন, কারণ সকলের সঙ্গেই আসলে বিটিভির আবেগ জড়িয়ে রয়েছে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের আয়োজন
সব কিছু আপনাদের সঙ্গে নিয়ে আমরা উপভোগ করি, আপনাদের সঙ্গে আপনাদের জন্যই আমরা উপস্থাপন করি এবং আপনাদের জন্যই হাজির হয়ে যায় চ্যানেল আয়ের পর্দায় এবং বিটিভির পর্দায়। আপনারা ছোটবেলা থেকেই আমরা সকলেই দেখে আসছি নানান ধরনের আয়োজন। আমরা ধন্যবাদ জানাতে চাই ক্ষমা হারুন আপনাকে আমাদের তারকা কথনের আজকের আয়োজনে আসবার জন্য। আশা করছি আবারও আপনার সঙ্গে দেখা হবে, কথা হবে বিভিন্ন বিষয় নিয়ে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দর্শক আপনারাও অনেক বেশি ভালো থাকুন। টেলিভিশনের পর্দায় সুস্থ সুন্দর বিনোদনের মাধ্যমে আমরা সকলে একসাথে থাকি, ভালো থাকি, আনন্দে থাকি। দর্শক বিদায় নিচ্ছি।